নির্বাচন উত্তর একটি জাতীয় সরকার গঠনের আলাপ শোনা যাচ্ছে। মূলত জামায়াতে ইসলামী এবং অন্যান্য ইসলামিক দলগুলোর ভেতর থেকে এ ধরনের আলাপ আলোচনা আমরা শুনতে পাচ্ছি। জামাতে ইসলামের আমির এবং অন্য শীর্ষ নেতৃবৃন্দ বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সাথে দেখা করেছেন এবং এ ধরনের কথাবার্তা পরবর্তীকালে প্রেস ব্রিফিংয়ে বলেছেন। তো আমার বা আমাদের মনে হয় না যে এই ধরনের উদ্যোগ বা জাতীয় সরকার এটা একটা সাফল্যের কোনো মুখ দেখবে, এরকম একটি সরকার গঠিত হবে। বিএনপি সবসময় জাতীয় সরকারের কথা বলেছে, কিন্তু তারা বলেছে সমমনা তাদের সাথে যুগপৎ আন্দোলনে যারা ছিল তাদেরকে নিয়ে একটি সরকার গঠন করবে, এবং সেদিকে তারা এগিয়ে যাচ্ছে। তারা নমিনেশন প্রক্রিয়ার ভিতর দিয়ে দেখা যাচ্ছে। তো ওই সরকারের ভিতর তো অবশ্যই তার সমমনা দলের কিছু রিপ্রেজেন্টেটিভ থাকবেন। অন্যদিকে জামায়াত ইসলামের একটা ব্যাপক উত্থান আমরা লক্ষ্য করেছিলাম গণ অভ্যুত্থান পরবর্তী সময়গুলোতে। এই মাসগুলোতে অনেকেই বলেছিলেন যে জামায়াতে ইসলামী স্বাধীনতা উত্তর সবচেয়ে শক্তিশালী অবস্থানে আছে। এখনো তাদের শক্তিশালী অবস্থান মানে আগের তুলনায় বেশি আছে, কিন্তু এটা ক্ষীয়মান। দেখা গেল যে পার্টিকুলারলি তারেক রহমান যখন দেশে ফিরলেন এবং তখন থেকে জামায়াতের প্রতি যে উত্তরোত্তর সমর্থন বৃদ্ধি দেখা যাচ্ছিল, সেখানে একটি ভাটার টান লক্ষ্য করা গেল। খুব স্বাভাবিক, তারেক রহমানের আগমন একটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে একটা বিরাট ইম্পেটাস দিয়েছে, এবং সোশ্যাল মিডিয়াতে এবং মেইন স্ট্রিম মিডিয়াতে এবং জনগণের ভেতরে আমাদের যে কথাবার্তা হয় তাতে বোঝা যাচ্ছে যে জামাতের যে ব্যাপক সম্ভাবনা দেখা যাচ্ছিল যে তারা একটি শক্ত প্রতিপক্ষ হয়ে দাঁড়াবেন বিএনপির জন্য এই নির্বাচনে, সেটা মনে হয় এই মুহূর্তে আর সত্য নয়। আরো এক মাসের উপরে বাকি আছে, এর ভিতরে অনেক রকমের পারমিউটেশন কম্বিনেশন হবে, যার ফলে এখনই প্রেডিক্ট করা যাচ্ছে না। জামাতের তারাও তাদের কৌশল নেবেন। তবে বিএনপি এই ধরনের জাতীয় সরকারে কেন রাজি হবেন? তাদের তো আসলে তাদের বেনিফিটটা কি এই ধরনের ইয়েতে জাতীয় সরকার গঠন করে জামায়াতে ইসলামের সাথে? যখন তারা নির্বাচনের যে প্রচার মানে শিডিউল ঘোষণার আগের থেকেই বোঝা যাচ্ছে যে তারা জামাতকেই তাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ হিসেবে গণ্য করছেন, এবং তারা স্বাধীনতার বিরোধী শক্তি হিসেবে জামাতকে চিহ্নিত করছেন, এবং এভাবেই তাদের ন্যারেটিভটি এস্টাবলিশ করছেন। যদিও তারা আপাত দৃষ্টিতে ভুলে যাচ্ছেন যে ওনারা জামায়াতকে নিয়ে সরকার গঠন করেছিলেন এবং দুজন মন্ত্রী ছিলেন। তো তারা এটা বলছেন যে নির্বাচনী জোট। এটা নিয়ে দ্বিমত আছে, এটা কি নির্বাচনী জোট ছিল কি না আদর্শিক জোট ছিল সেটা নিয়ে দ্বিমত ছিল, কারণ নির্বাচনের বেশ আগেই এ ধরনের জোটটি গঠিত হয়েছিল। আমি 2001 সালের কথা বলছি। হ্যাঁ, 2001 সালের কথা বলছি। এখন দেখা যাক এটা ফলপ্রসূ কতটুকু হয়, কিন্তু আমার মনে হয় না যে জাতীয় সরকার গঠনের কোন রকম সম্ভাবনা রয়েছে। বিএনপির তারেক রহমান আসার পরে একটা ব্যাপক ইম্পেটাস পান, এবং খালেদা জিয়ার মৃত্যুর পর যিনি আমাদের তিনবার প্রধানমন্ত্রী ছিলেন, এবং সম্ভবত নয়, আসলে বিনা দ্বিধাই বলা যায় বাংলাদেশের গত কয়েক দশকে ধরে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন ম্যাডাম খালেদা জিয়া। তা ওনাকে ম্যাডাম বলে অনেকে সম্বোধন করেন, আমিও করি সাধারণত। তো উনি ওনার মৃত্যুতে যেমন দেশ শোকবিহবল হয়েছে, কিন্তু একটা সিম্প্যাথেটিক ওয়েভ সবসময় ইলেকশনে তো অনেক রকমের চিন্তা ভাবনা থাকে, তো এই ওয়েভ অফ সিম্প্যাথিটা বিএনপির জন্য কাজ করবে। বিশেষ করে আমরা যেটা শুনতে পাচ্ছি যে মহিলা ভোটাররা খালেদা জিয়ার ব্যাপারে খুবই মানে তাদের একটা ব্যাপক সফট কর্নার রয়েছে, এবং এটি সবসময় ছিল। যে কোনো কারণেই হোক, কারণগুলো নিয়ে হয়তো কোনো সময় আলোচনা করা যাবে। বাংলাদেশের মহিলা ভোটারদের ভিতরে
খালেদা জিয়ার একটি তুমুল জনপ্রিয়তা রয়েছে এবং এই জনপ্রিয়তাটি আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনেও দেখা যাবে বলেই মনে হচ্ছে। কারণ উনি উনি না থেকেও উনি আছেন, ওনার চিন্তা ভাবনা, ওনার সাফারিংস, উনি যে যে আপসহীন ভাবমূর্তি, তো খালেদা জিয়ার তো রিপ্লেসমেন্ট কেউ হতে পারে না, কিন্তু ওনার ওনার উনি একভাবে আছেন বিএনপির নেতৃস্থানীয় থেকে আরম্ভ করে বিশেষত তৃণমূল পর্যায়ে খালেদা জিয়ার প্রভাব টি কাজ করবে। উনি যে এখন ইন্তেকাল করেছেন এর জন্য একটা ব্যাপক সিম্প্যাথি এই মুহূর্তে অন্তত বিএনপির এবং তারেক রহমানের জন্য এটি কাজ করবে, এটি এটি পজিটিভ ভাবে কাজ করবে বলে মনে হচ্ছে। জামায়াত অত্যন্ত সংগঠিত একটি দল এবং ওনারা এখন 8 দল বা এখন 10 দল বলা যেতে পারে, এলডিপি এবং এনসিপি, এনারা তাদের সাথে ইলেকশন অ্যালায়েন্স করেছেন। তো জামায়াত একেবারে পুশওভার হবে সেরকমটি বলছি না আমি, কিন্তু ইলেকশনের যে যতটুকু বোঝা যাচ্ছে যে বিএনপি হয়তোবা একটা ভালো মেজরিটি পাবে এবং তারা যদি 2/3 আসনও পেয়ে যান, এটা খুব অবাক হওয়ার কিছু নেই। আবারও এটা মানে স্ট্রেস করা দরকার যে এটা বলছি যখন ইলেকশনটি আরো 1 মাস বাকি আছে এবং বাংলাদেশে একটা ব্যাপক বিশাল সংখ্যক সুইং ভোটার্স রয়েছেন, যারা একবার এক দলকে ভোট, ওনারা প্রার্থী দেখে বা আরো অনেক কিছু বিবেচনা করে ওনারা নির্দিষ্ট কোনো দলের প্রতি একদম অনুরক্ত হয়ে ভোট দেন না। আবার আরেকটি কথা হচ্ছে যে বাংলাদেশে বিগত 2008 থেকে এখন পর্যন্ত, আমি 2008-এর ইলেকশনটাকেও প্রশ্নবিদ্ধ ইলেকশন বলেই মনে করি, এখন পর্যন্ত আমরা জানি না আসলে ভোটের প্যাটার্নটা কি। আমরা সেই 2001-এর পার্সেন্টেজ হিসাব করলে যতই সার্ভে হয়ে থাক, আমার মনে হয় না খুব একটা ভুল হবে। বিএনপি সবচেয়ে জনপ্রিয় দল, এটা কোনো সন্দেহ নাই, কিন্তু জামায়াতকে ওই 3% 5%-এর দল যদি মনে করা হয় সেটা ভুল হবে এবং বিএনপি এরকম মনে করছে বলে মনে হয় না। বিএনপি জামাতকে শক্ত প্রতিপক্ষ হিসেবে মনে করছে এবং কিন্তু এখন তারা এই মুহূর্তে তারা মাঠে অনেক দূর এগিয়ে রয়েছে, মানে বিএনপির কথা বলছে। এখন 2/3 পাবেন এরপর কনফার্ম হয়তো বলা যায় না, কিছুই বলা যায় না, কিন্তু তারা একটা বড় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জেতার সম্ভাবনাটা আর কি বেশি। তো এই অবস্থায় ওনারা আসলে এই জাতীয় সরকার গঠনের প্রস্তাব ওনারা এন্টারটেইন করবেন বলে আমার মনে হয় না। আর জামায়াত এটা এক ধরনের তাদের বিএনপির ক্রমবর্ধমান একটা যে জনপ্রিয়তা যে ইম্পেটাস পেয়েছে তার প্রতি একটা নিজার্ক ধরনের রিয়াকশন এই জাতীয় সরকার গঠনের প্রস্তাব করাটা।